নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব সমরেশ বসুর লেখা গল্প আরোগ্য। গল্পটি শুনে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য। নটির হাটের স্টেশনের সামনেটিতে দাঁড়িয়ে থাকি রোজ। সকাল, দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, রাত্রে, মধ্যরাত্রে। কখনো সজ্ঞানে আসি, কখনো নিশির টানে, না এসে পারিনে। নটির হাট যেন এক অদৃশ্য পাঁচিলে ঘেরা, ছন্ন ছাড়া কোনো এক আদ্যিকালের নগরী। সবই তার পুরনো, প্রায় প্রাচীনের পর্যায়ে গিয়ে পড়ে। বাড়িঘর, রাস্তাঘাট, তাবৎ বাসারে বাসিন্দে অধিবাসী, মন্দির, বিগ্রহ, ধর্মশালা সবই। নতুন উঠেছে যেগুলি, সেগুলি যেন পুরনো ছেঁড়া ধুলোমাখা কাগজের স্তূপে কয়েক খণ্ড নতুন কাগজ। চোখ পড়েও পড়ে না। বাসুপুরুতের গলিটি এখনো আছে ঠিক তেমনি। আছে তার শ্যাওলা ধরা বেঁটে খাটো নিচু একতলা দোতলা বাড়িগুলি, এবড়ো খেবড়ো রাস্তাটি, খোপে খোপে বংশ পরস্পরায় সেই শালিকেরা, আর সেই একই গোত্রের মেয়েরা, যাদের চেহারা ও নাম বদলায় প্রায়ই। দলে দলে যায় আর আসে, কিন্তু সন্ধ্যাকালে সবাই রং মাখে, সাজে, এসে দাঁড়ায় রাস্তার দরজায়। নটির হাটের একেলে পৌরকর্তারা রাস্তাটির নাম করে দিয়েছেন সাহিত্য সম্রাট ভ্রাতা রোড। কেমন একটু কানে লাগে খট করে। কে সেই সাহিত্য সম্রাট? কে জানে ভ্রাতা কে তার? ভ্রাতার নাম না থাকাটাও বড় বিচিত্র, কিন্তু এইটি বিশেষত্ব নটির হাটের। কেননা ও নামে তো কিছুই যায় আসে না। রাস্তাটা যে নটির হাটের মজ্জায় মজ্জায় বাসুপুরুতেরই গলি, আর ঠিক এমনি গলি এত আছে নটির হাটের এই 1.25 বর্গ মাইলের চৌহদ্দিতে। যাক, প্রসঙ্গান্তরেই চলে যাচ্ছি। বছর 60 আগেও পশ্চিমে গঙ্গাই ছিল নটির হাটের সদর দেউড়ি। এখন এই স্টেশন। পুরনো সদর এখন খিড়কিদোর। যত রাজ্যে যাওয়া আসা এখানে। শুধু শহর নয়, মনে হয় স্টেশনের এখানটা যেন সেই অলক্ষিত পাঁচিল ঘেরা নটির হাটের সুউচ্চ সর্বোচ্চ চিলে কোঠাখানি। এখান থেকেই দেখা যায় নটির হাটের সব অন্দর ও অন্ধকারের ঘটনা, শোনা যায় স্পষ্ট অস্ফুট সব কলকাকলি। এই চিলে কোঠাখানি আমার খেলাঘর। এর অগুন্তি ঘুলঘুলিতে আমি সকৌতুক অস্থির চোখ নিয়ে ছুটে বেড়াই। তার মধ্যে একটি ভুল সম্প্রতি ধরা পড়েছে। আমি অনুভব করেছি এ শুধু আমার খেলাঘর নয়, আমার যত শিক্ষা গোড়া বাঁধার এটি তার একটি স্কুলও বটে। জন্ম, মৃত্যু, বিবাহ, শ্রাদ্ধ, পাপ, পুণ্য, কলঙ্ক, অকলঙ্ক, নটির হাটে যত প্রকাশ্য অপ্রকাশ্য ঘটনার ঢেউ শেষ পর্যন্ত আছড়ে এসে পড়ে এখানেই। স্টেশনের সামনে এই 100-150 গজের নানান ভিড়ের মধ্যেই। নটির হাটের এই প্রবেশ মুখে যত চেনা অচেনার যাওয়া আসার পথের ধারে। ওই যে লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে বুড়ো মানুষটি চলেছেন, তার শিখায় বাঁধা কাঠ গোলাপ। উনিই হলেন নটির হাটের চক্রবর্তীদের 12 শরিকের এখনকার দিনের সবচেয়ে প্রবীণ। আমার সঙ্গে দেখা হলেই বলেন, নটির হাটের কথা বলছো তো? না, আমরা এখানকার সবচেয়ে পুরনো বাসিন্দে নই। রামকুণ্ডুকে চেনো তো? এখানে যার 17খানা বাড়ি আছে, তাকে সব দিয়ে গেছে ওই উলুপি বারুনি। গদাই সাধু কাকে চেনো? যার 7টা ইট কাঠের গোলা, পেট্রোল পাম্প, সিনেমা এসব আছে। সে পেয়েছে তার ঠাকুরদার কাছ থেকে সৌরবিবালার সম্পত্তি। অদরপালকেও চেনো? লোহা আর সোনা দুই তার অনেক। সে ভোগ করছে সুখদার দান। এই পাল, কুণ্ডু, সাধুখাঁদের দেশ নটির হাট। অবশ্যই সবাই পরের সম্পত্তিতে বড়লোক নয়, নিজেরও আছে অনেকের। ব্যবসাটা ওদেরই এক ছেটে। কিন্তু ওই উলুপি, বারুনি, সৌরবিবালা, সুখদারা কারা? ওরা সেকেলে নটি,
অর্থাৎ বেবুশ্যে, নটির হাটের আদিবাসিনী। তবে শোনো, তখন সেই থাক, প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি আবার। যদি ওকে জিজ্ঞেস করা যায়, কিন্তু এত ব্রাহ্মণ বসতি হলো কি করে, ফোকলা দাঁতে হেসে বলেন, ধর্মের কলে। উনি বেশি বলেননি। ধর্মের কলটা বাতাসে কিংবা আর কিছুতে নড়েছিল, সেটা ধরা পড়েছে আমার চিলেকোঠার ঘুলঘুলিতে। তাহলে চক্রবর্তীদের ইতিহাস সেসব থাক। ওই ঘোড়ার গাড়ির ভুলু গাড়োয়ান যেদিন ওর আগুনের মতো ষোড়শী বউ ঝুনিয়াকে নিয়ে এলো প্রথম, থাক সেসব। ওই যে যাচ্ছেন ফণীন্দ্র ঘটক, তাঁর পরমা সুন্দরী 7 মেয়ের কথা, না, সেটি এখন নয়। গজেন্দ্র গমনে যাচ্ছে পথের মাঝখান দিয়ে ধপধপে ফর্সা মেদবহুলা বালিগুলি সুখবালা। গোটা মালপোতা পাড়াটা ওর নিজেরই। ওর গায়ের ভাঁজে ভাঁজে আছে নটির হাটের আদি ইতিকথা। 13 বছরের মেয়ে যেদিন প্রথম এলো, থাক, সেই অপ্রাসঙ্গিক কথাই এসে যাচ্ছে বারবার। তাহলে মালপোতা পাড়ার অজ্ঞাত কুলশীল শিরিষ কেমন করে কার্তিক হালদারের মেয়ের সঙ্গে জড়িয়ে পড়ল, সে কথাও বলতে হয়। আর ওই যে যাচ্ছে সুধারানী বন্দ্যোপাধ্যায়, নটির হাটের হাল কলেজের ছাত্রী। ওর কিংবা অধ্যাপক ত্রৈলোক্যনাথ গুপ্ত কিংবা কৃষ্ণপ্রিয়া স্কুল মাস্টার রেণুপদনাথের জীবন বৃত্তান্ত সামান্য জিনিস নয়। কোনটা সামান্য? নটির হাটের এমএলএ অথবা শ্রমিক নেতা সাহেব কুটি, ক্লাব, সাহেবদের পরকীয়া প্রবৃত্তি কিছুই যাবে না ফেলা। আমি তো আজকে এসব বলতে বসিনি, তবু যে বলতে হলো তার কারণ যা বলবো তা নটির হাটের বৃন্ত ছেঁড়া একটি কুসুমের মতো, তাই এত কথা। আমার ঘুলঘুলি দিয়ে দেখতে পাচ্ছি অবনীকে। তার বিষয়ই হচ্ছে নটির হাটের সবচেয়ে হালের ঘটনা। সে ঘটনা নিয়ে নটির হাটে অনেক আলোড়ন হয়েছে। অবনীকে দেখলে এখনো যেন আলোড়নের ছায়া লোকের চোখে ফুটে ওঠে। স্টেশন থেকে নেমে কোনো রকমে একটি টুথপেস্ট কিনে অবনী হন হন করে চলেছে বাড়ির দিকে। ওর চীনা বাড়ির চিকন মসৃণ মোটা শোলের জুতোর শব্দ শুনলেই বোঝা যায় খুশিতে ডগমগ কুড়ঙ্গটা যেন লাফিয়ে লাফিয়ে চলেছে। নটির হাটের মধ্যে বাছা সুন্দর কয়েকটি ছেলের মধ্যে ও একটি। চোখা নাক, টানা চোখ, রক্তাভ ঠোঁট আর ধবধবে ফর্সা রং, কিন্তু একেবারেই উন্নাসিকের মতো দেখায় না। মাথার চুল কোঁকড়ানো নয়, বড় বড় কয়েকটি ঢেউয়ে যেন একটি বিউফল অবসাদ চুলের বিন্যাসে। সেটিও বিচিত্র একটি সৌন্দর্য। এমনিতেই অবনী সুন্দর, তার ওপরে নিপুণ হাতে টাই বেঁধে কোট চাপিয়ে যখন বেরোয় ওর সেই সাবলীল ভঙ্গিতে, তখন পুরুষের ভিড়ে পুরুষ দেখেও তাকিয়ে থাকতে হয় একটুক্ষণ। ইংরেজিতে অনার্স নিয়ে সে বিএ পাশ করেছে। তারপর 23 বছর বয়সেই একটা ভালো চাকরি পেয়ে গেছে বিলিতি মার্চেন্ট অফিসে। আমি দেখছি অবনী যাচ্ছে। দক্ষিণ দিকে খানিকটা গিয়ে বেঁকে গেল পূবে, তারপর আবার দক্ষিণে, পূবে আবার দাঁড়ালো গিয়ে সেই বাড়িটার সামনে, সেই মান্ধাতার আমলের বাড়ি, যেটা প্রায় বিঘে 2 জমি নিয়ে দাঁড়িয়ে আছে শতাব্দীর উপরে। এই বাড়ির খ্যাতি শুধু নটির হাটে নয়, সারা বঙ্গে। নাম বললে সবাই চিনি চিনি করে উঠবে, তাই পরিচয়টা চাপা থাক। অবনী এই বাড়ির বিখ্যাত বংশের ছেলে। আমি ওকে আজও দেখছি। আরম্ভ করেছি 3 বছর আগে থেকে। তখন ওর চাকরি জীবন শুরু হয়ে গেছে। 3 বছর আগে সেদিনও সন্ধ্যাবেলা ঠিক এমনিভাবে এ বাড়ির সামনে এসে দাঁড়ালো অবনী, কিন্তু থমকে দাঁড়ালো সেকেলে বাড়িটার গজাল মারা সদর দেউড়ির সামনে। ইলেকট্রিক নেওয়া হয়েছে, তবুও বাড়িটার গা থেকে পিদিম হ্যারিকেনের রেশ ঘুচতে চায় না। দেউড়ির আলোয় মনে হয় গত শতাব্দীর সেই ভুতুরে আলোটাই যেন জ্বলছে। সামনে পোড়ো উঠোন আর ভাঙা ঠাকুর দালান, ওখানটা অন্ধকার। 5 শরিকের যাওয়া আসার পথ, তাই কেউ তার ভাগের সামান্য মিটার ওখানে খরচ করতে রাজি নয়। ইঁদুর, ছুঁচো, ব্যাঙ এসব ছাড়া সাপও থাকতে পারে, আছেও, তবু। উঠোনের বাঁ দিকে যে ঘরগুলিতে আলো দেখা যায়, ওগুলি অবনীদের। বাবা, মা, ভাই, বোন সব মিলিয়ে সংসার ওদের। এখনো পুরনো বংশ হিসাবে খুবই জমাট।
অবনী থমকে দাঁড়ালো। ওদিকটাইও যেতে চায় না। কার্তিক মাসের হেমন্ত জ্যোৎস্নায় এখনো কোথায় শরতের সোনার আভাস রয়ে গেছে একটু। তার উপরে হৈমন্তিক কুয়াশা কুহকের একটু রেশ নির্বাক কৌতুকে রয়েছে চেয়ে। যেন পোড়ো উঠোন আর ঠাকুর দালানে ঘাপটি মেরে বসে আছে কারা আলো আঁধারিতে। অবনী যেতে চায় ওদের ঘরগুলি পেরিয়ে জ্যাঠামশায়ের পরিত্যক্ত মহলটায়, কিন্তু ঘরের লোকে দেখে ফেলে সেই ভয়। উঠোনে ঢুকে বাঁদিকে ওপরে ওঠার সিঁড়ি, কিন্তু ভাঙা। উপরে এখন আর মানুষ ওঠে না, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে হুড়মুড় করে। এই ভাঙা সিঁড়ি দিয়ে উঠে একটি চোরা সিঁড়ি আছে পিছনের মহলে যাবার, কিন্তু এগিয়ে গেল অবনী পা টিপে টিপে। পায়ের চাপে সিঁড়িগুলি দূর করে, কিংবা ধুকধুক করে নিজের বুক, ঠিক ধরতে পারে না অবনী। অন্ধকারে হাতড়ে হাতড়ে সবে মাত্র চোরা সিঁড়ির শেষ ধাপটায় এসেছে, এমন সময় অস্ফুট আর্তনাদ শুনে থমকে গেল। দেখল সামনাসামনি দাঁড়িয়ে ভয়ে জড়সড় ললনা। চিনতে ভুল হয়নি তাই। অবনী তাড়াতাড়ি বলল, আমি ললনা, আমি অবনী। ললনা কাঁপছিল। আর একটি শীতকার দিয়ে ও অবনীর বুকের কাছে ঘেঁষে এসে ত্রাস ফিসফিস গলায় বলল, মা গো, কি ভয় যে পেয়েছিলুম। এখানে কি করে এলে? ওধারের পুরনো সিঁড়ি দিয়ে। কি সর্বনাশ, যদি সাপখোপ। ললনার কথার উপরেই অবনী ঠোঁট চেপে দিল। ললনা বলল, হ্যাঁ তো ভয় কিসের, যে এমন খারাপ পথ দিয়ে এলে? অবনী বলল, মার চোখে যে সন্দেহটা দেখা দিয়েছে সেটা চাপা দেবার জন্যে। সামনে দিয়ে এসে তোমাদের দৌড় ঠেলতে হবে না। ভাববে তবু ছেলেটা একদিন ললনাদের ওদিকে যাওয়া কামাই দিয়েছে। ভয় ছিল না ললনার বাবা মাকে। ওরা এ বাড়ির লোক নয়। দুর্গতির দায়ে কলকাতা থেকে এসে আশ্রয় নিয়েছে আজ 6 মাস। অবনীর জ্যাঠামশাইরা প্রায় 2 পুরুষ ধরে আছেন কলকাতায়। নটির হাট থেকে মুছে গেছেন তারা, কিন্তু শরিকানার ভাগটুকু খালি রাখতে হয় যে, তাই এখন এসে আশ্রয় নিয়েছেন জ্যাঠামশাইয়ের ভাইরা ভাই, অর্থাৎ ললনার বাবা। ভদ্রলোক নিজের জীবনটা মামলায় বাজি খেলে হেরে গেছেন নিজেরই জ্ঞাতি গোষ্ঠীর কাছে। সব হারিয়ে এসেছেন আর কারো নয়, ভাইরা ভাইয়ের পোড়ো ভিটায়। ইতিমধ্যেই নটির হাটের মার্কেটে বেশ খাপ খাইয়ে নিয়েছেন নিজেকে। মনে হয় ঠিক নটির হাটের আদি বাসিন্দা যেন। প্রায় প্রতিদিনই নানান পার্টির সঙ্গে যান মহকুমা আদালতে সাক্ষী হিসেবে। হক কথা না বলুন, যুধিষ্ঠিরের বিকিকিনির হাটে বিকোচ্ছেন মন্দ নয়। সে কথা যাক। ভদ্রলোকের কিছু না থাক, রূপ ছিল ঘরে এক রাশ। নিজের মধ্যবয়সী স্ত্রী থেকে 3 মেয়ে, সব কটি শুধু রূপ নয়, অপরূপ। একটা ভয়ঙ্কর সর্বনাশের মতো, যেন বৈশাখের তপ্ত বাতাসে শিয়রে রাখা অগ্নিশিখা। অবনীর মায়ের মনের কথায় পুরো বাড়িটায় যেন কতগুলি নাগিনী ঘুরছে কিলবিল করে। আমি আমার চিলেকোঠার ঘুলগুলি থেকে দেখতে পাই নটির হাটের যত বাদলা পোকাগুলি পড়ন্ত বেলায় যায় অবনীদের নির্জন পাড়াটায়। দেখে ভাবি, বাদলা পোকা শুধু আগুনে পড়ে না, সুযোগ পেলে তাদের সাপেও সাপটে দেয় টপাটপ। ওই এক রাশ রূপের একটি বড় মেয়ে ললনা। অবনীর পাশে একটি সুদৃশ্য সোনার হাড়ের সুন্দর লকেটের মতো সুগৌরী এক হাড়া, কিন্তু একটি আশ্চর্য ধার ওর দেহ লাবণ্যে। খড় চোখে দীপ্ত 2টি তারা, যেদিকে চায় সেখানেই দাগ দিয়ে যায় একটু, কিন্তু রক্তাভ ঠোঁট 2টি কেমন যেন বিলিতি পুতুলের মতো বিহ্বল আবেশে ফুলো ফুলো। তার উপরে এই অভাবের মধ্যেও ললনা সাজতে পটিয়সী। প্রথম যেদিন চোখে পড়ল চোখ, দাগ পড়ে গেল অবনীর বুকে। তারপর শিকড় গাঁটতে গাঁটতে জড়িয়ে ধরল আষ্টে পৃষ্ঠে। ললনার বাবা মা এসব দেখেও দেখেননি, কিন্তু দেখতে ভোলেননি অবনীর বাবা মা, ভাই বোন, আরও 5 শরিকের খুড়ো জ্যাঠা দাদারা। প্রথমে কানাকানি, তারপরে ফিসফাস, তারপরে গুঞ্জন। কিন্তু এই 2 বিঘে পুরনো বাড়িটার ভিতরেই যত পারিবারিক ব্যাপারটা কেউ বাইরে টেনে নিয়ে যাননি। অবনী একটু সাবধান হওয়ার চেষ্টা করল, তাই অন্ধকারে ভাঙা পরিত্যক্ত চোরা সিঁড়ি দিয়ে গোখরোর খোলস মারিয়ে এই দুঃসাহসিক অভিসার।
ধরা পড়ে গেল সেটাও। আন্দোলন উঠল সারা বাড়িতে, কিন্তু এই দুজনের আন্দোলন তার চেয়ে অনেক বেশি। গোটা বাড়িটা এঁটে উঠতে পারল না। ওরা দুজনে হলো আরও বেপরোয়া। মাঝখান থেকে ছলনাটুকু গেল। অবনী সোজাসুজি নিজেদের উঠোন পেরিয়েই যাতায়াত করতে লাগলো ললনাদের মহলে। অবনীর মা রান্নাঘরে ভাত দিতে এসে অভিমান ক্ষুব্ধ গলায় বললেন, এসব কি হচ্ছে? তুই না বড় ছেলে এ ঘরের, তবে যা খুশি তাই কর, আমি যাই কিছুদিন দাদার বাড়ি। অবনী বলল, তার চেয়ে তোমরা থাকো, আমিই চলে যাব। মনে মনে ভয়ে বিস্ময়ে শিউরে উঠে চুপ করে রইলেন অবনীর মা। ঘর ছাড়তেও ছেলে রাজি আছে তবে? বাবা তো মুখে একেবারে কুলুপ কাঠিয়ে এঁটেছেন, এখন চেয়েও দেখেন না। অবনীর রোজগার ছাড়া সংসার চলবে না, ওর মুখে চাবির ওইটাই কারণ। যদিও জানেন ছেলে তার বিদ্যায় বুদ্ধিতে রূপে ব্যবহারে ও কথায় গোটা নটিরহাটে প্রায় বেজোর। সব জানে, কিন্তু প্রাণ মানে না অবনীর। ললনার চোখের তারা ওকে টেনে নিয়ে যায়। সারা পড়ে গিয়েছে রক্তে, তাকে কি দিয়ে আটকে রাখবে অবনী? রক্তে দোলা লেগেছে ললনারও। একটু দেরি হলে ঝড় ওঠে তার দু চোখে। অবনী কাছে এলেই দু চোখে আলো জেলে যেন আরতি করে। ঠোঁট দুটি আর একটু ফুলিয়ে বলে, এত দেরি করলে যে? দেরি কোথায়, 5 মিনিট তো, ওইটুকুই অনেকখানি। অবনী অবাক বিস্ময়ে বিহ্বল হয়ে ললনার রূপ দেখে ডুবে যায়। তার চেয়ে বেশি ললনা। অবনীকে বলে, তুমি যখন আমার রূপের প্রশংসা করো মনে হয় ঠাট্টা করছো। কেন? নিজের রূপটা বুঝি তাকিয়ে দেখো না? দেখে, কিন্তু সেটা স্বীকার করার মতো অবিনীত নয় অবনী। বলে, পুরুষের আবার রূপ। ললনাও কথা জানে, বলে, হ্যাঁ সেটা বলার জিনিস নয়, মনে মনেই জানি। তাছাড়া তোমার কত গুণ, তোমার পায়ের যোগ্যও নই আমি। অবনী বলে, তা ঠিকই, কেননা তুমি যে বুকের যোগ্যী। আহা, এই আর কি। কখনো বলে, আচ্ছা তোমার হাতের লেখাটা তুমি কি দিয়ে লেখো? অবনী হেসে বলে, কেন, হাত দিয়েই। তোমার হাতে তবে ছাপাখানার মেশিন বসানো আছে। আশ্চর্য, কি সুন্দর তোমার হাতের লেখা। কথাটা ঠিক। অফিসে বড় সাহেব থেকে আরদালিটি পর্যন্ত তার হাতের লেখার মুগ্ধ। তার ইংরেজি ড্রাফট না হলে ছোট সাহেবের মন ওঠে না। নটিরহাটের ও আপিসের বন্ধুদের অনেকের ইংরেজি চিঠি লিখে দেওয়ার দায়টা সে সানন্দে নিয়েছে। অবনী ললনাকে টেনে নিয়ে যায় বাড়ির পিছনের উঠোনের নির্জনে। বলে, আমার লেখার চেয়ে তোমার কথা যে আরও সুন্দর। কিন্তু দেখা যায় জিতটা শেষ পর্যন্ত ললনার, কেননা অবনীর চেহারা, পোশাক, গুণ সবই অতুলনীয়। ললনার বেলায় ললনা নিজেই মুখ থাবাড়ি দেয় অবনীকে। যদিও ললনা ক্ষীণ রেখায় কাজল টানতে গিয়ে চোখের ধারটা বাড়িয়েই ফেলে বেশি। কাঁধ কাটা লাল জামাটার উপরে শাড়িটা এলিয়ে দিতে গিয়েও কোষে জড়িয়ে ফেলে কোমরে। তাতে তার যৌবন যেন কি এক সর্বনাশ ও রহস্যের মতো বিচিত্রময়ী হয়ে ওঠে। এমনি করে কেটে গেল আরও 6টি মাস। কখনো ভাঙা সিঁড়ি ভেঙে নড়বড়ে দোতলার ঘরে, কখনো পিছনের উঠোনের হাসনুহানার তলায়, ঘোর সন্ধ্যায় খিড়কিদোর খুলে লতা জঙ্গলে আবৃত পরিত্যক্ত বাগানে। বাড়িতে সকলেরই অস্বস্তি। নটিরহাটের মানুষরা নিশ্চিন্ত, সদরে কোনো সাড়াই নেই। আমি ভাবি, তারপর ঘুলঘুলি দিয়ে মাঝে মাঝে একটি লোককে আসতে দেখেছি ললনাদের বাড়িতে। বয়স হবে প্রায় 45। ললনারা ডাকে বসন্ত কাকা বলে। বাড়ি কলকাতায়, অবস্থাপন্নও বটে। বসন্ত কাকা এক দৃষ্টে চেয়ে দেখেন ললনাকে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলেন, নটিরহাটে আছো তাহলে ভালোই। যেমন দেখছেন। দেখতে খুব ভালো নয় অবশ্যই, মনে হয় অন্তরে অন্তরে ভালোই। ললনা কোনো জবাব দেয় না, মাথা নিচু করে আঙুলে ফাঁস জড়ায় আঁচল দিয়ে। বসন্ত কাকা শান্ত মানুষ, চোখ খাবলার মতো তাকিয়ে থাকেন ললনার দিকে। বলেন, মাসখানেকের মধ্যেই বাড়িটা বোধহয় কেনা হয়ে যাবে, আলিপুরের সেই বাড়িটা। অবনী জিজ্ঞেস করে ললনাকে, উনি কে? বসন্ত কাকা। আপন কাকা? না,
বাবার বন্ধু। এ কথা সে কথার পর আজকাল অবনী বলে প্রায়, বাড়ির লোকেরা না বিয়ে দিলে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করতে পারি। অবনীর এ কথার উত্তরে ললনা শুধু ওর বিলিতি পুতুলের মতো রক্তাভ ঠোঁট দুটি দেয় তুলে। অবনীর অসার অনুভূতিতে চাপা পড়ে যায় সিদ্ধান্তটা। তারপর আমি দেখলাম আমার এই চিলেকোঠার ঘুলঘুলি দিয়ে আসল সিদ্ধান্তটা বয়ে নিয়ে এলেন বসন্ত কাকা। অবনী তখন আপিসে গেছে। বসন্ত কাকা একেবারে লরি নিয়েই এসেছেন কলকাতা থেকে। ললনাদের মালপত্র উঠল তার মধ্যে। মালপত্র সামান্যই। ললনার মা বাবা বোনেরাও উঠল বসন্ত কাকার সঙ্গে। ললনা উঠবার আগে অসংকোচে এলো অবনীদের উঠোনে, একেবারে অবনীর ঘরে। একটি খাম রাখল টেবিলে। তারপর অবনীর মাকে প্রণাম করে বসন্ত কাকার হাত ধরে লরিতে গিয়ে উঠল। নটির হাটের একটি বিশেষত্ব, মানুষ যেমন আসে তেমনি ফিরে যেতে পারে না। নটির হাটের স্মৃতি নিয়ে গেল ললনা। সন্ধ্যাবেলা যখন নটির হাটের সদরে আমি শুনতে পেলাম অবনীর পদশব্দ, সাহস করে উঁকি দিতে পারলাম না ঘুলঘুলি দিয়ে। বাড়ি এসে জ্যাঠামশায়ের উঠোনের দরজাটা সপাটে খোলা দেখে অবাক হয় অবনী। অন্ধকার দেখে আরও অবাক। ঘরে এসে খাম দেখে খুলে ফেলল। চিঠিতে লেখা ছিল, বসন্ত কাকা আমার নামে একটি বাড়ি কিনেছেন আলিপুরে। আমরা এখন থেকে সেখানেই থাকব। আমাদের পুরনো সম্পত্তি ফিরে পাওয়ার জন্যে বাবাকে সাহায্য করবেন বসন্ত কাকা। নটির হাটের স্বর্গবাসে এইটুকু বুঝে গেলাম, সংসারে এখনও কত ভালো মানুষ আছে, কত সুখ ও সৌন্দর্য আছে। ললনা। অবনী চিঠি রেখে হাত মুখ ধুয়ে বলল, মা, খেতে দাও। যেন কিছুই হয়নি, এমনি একটা ভাব করে বলল অবনী। কেবল ওর সুন্দর প্রসন্ন মুখের ভ্রু, ঠোঁট আর নাকের পাশে কয়েকটা সুগভীর রেখা দেখা দিল। আমার ঘুলঘুলিতে ধরা পড়ল অবনীর চোখে মুখে ওগুলি বিদ্রুপের চিহ্ন। নিঃশব্দে সব কিছুকে সে বিদ্রুপ করছে। তারপর মাসখানেক বাদে আপিসে ছোট সাহেব প্রথম ডেকে পাঠালো ওকে নিজের ঘরে। একটা কাগজ দেখিয়ে বললেন, এটি কার হাতের লেখা অবনী? আমার। ছোট সাহেবের পায়ের তলা থেকে মাটি সরে গেলেও বোধহয় এত বিস্মিত হতেন না। লাফিয়ে উঠে বললেন, ইম্পসিবল! এত কুৎসিত তোমার হাতের লেখা? সত্যি, হাতের লেখাটা অতি কদর্য, বকের ঠ্যাঙের মতো। অবনী নির্বিকারভাবে বলল, আগে হ্যাঁ, আমারই। ডেস্ক খুলে ছোট সাহেব আর একটি কাগজ বার করলেন। তাতে ছিল মুক্ত ঝরা হস্তাক্ষর। বললেন, এটা কার হাতের লেখা তবে? ও বলল, আমারই, কিন্তু এখন আর আমি ওর চেয়ে ভালো লিখতে পারিনি। ছোট সাহেব হাসবেন না কাঁদবেন বুঝতে পারলেন না। কয়েক মিনিট প্রায় রুদ্ধশ্বাস বিস্ময়ে তীব্র চোখে তাকিয়ে বললেন, কাগজ নাও, আমি ডিকটেট করছি, তুমি লিখে যাও। অনায়াসে লিখে গেল অবনী, অবিকল সেই কদর্য হাতের লেখাগুলির মতোই। ছোট সাহেব আরও খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আচ্ছা, তুমি যাও। চলে এলো অবনী। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই গোটা আপিস হাঁ করে তাকিয়ে রইল অবনীর দিকে। মানুষের পরিবর্তনের সঙ্গে যে তার হাতের লেখারও পরিবর্তন হয়, এমন বিচিত্র ব্যাপার কেউ দেখেনি। ব্যাপার কি? নটির হাটের মানুষের চোখে তখনও কিছু ধরা পড়েনি, কিন্তু একদিন ধরা পড়ল, চোখে না পড়ার ভিতর দিয়ে। অবনীর যাওয়া আসার পথে দোকানি আর পড়শি সবাই ওকে একবার তাকিয়ে দেখত। এই জন্য দেখত যে পাড়ার সবচেয়ে সুন্দর ছেলেটা যাচ্ছে। একদিন কেউ ফিরেও দেখল না, কারণ তারা চিনতেও পারেনি যে অবনী যাচ্ছে। কেননা নটির হাটের কড়ি মিস্ত্রিদের মতো ছোট ছোট চুলের মাঝখানে সিঁথি কাটা অবনীকে চেনাই দুষ্কর। ওর ডেইলি প্যাসেঞ্জার বন্ধুরা, নটির হাটের মানুষেরা সবাই অবাক হলো, হাসলো, দুঃখিতও হলো। কেউ বলল, এ আবার কেমন ফ্যাশন হে? কেউ বলল, অমন সুন্দর চুলগুলি, হে কি বিচ্ছিরি, ছি ছি ছি। অবনী হাসে। আমি দেখি হাসির মধ্যে ওর সেই বিদ্রুপই আরও তীব্র হয়ে উঠেছে, কিন্তু তার মুখটা যাচ্ছে বদলে, আর হাসিটা অবিকল নটির হাটের তেজারতি কারবারি নফরকুণ্ডুর মতো ছুঁচলো আর কুৎসিত হয়ে উঠল।
এর সঙ্গে সঙ্গেই এলো একটু শীর্ণতা, গোমড়া মুখ আর অঙ্ক কষিয়ে বুড়ো মাস্টারদের মতো নীরবতা। চোখে ছানি পড়েনি নিশ্চয়ই, কিন্তু চোখের মণি দুটিও কেমন যেন বিবর্ণ হয়ে উঠল। ধবধবে রংটা গেল কালো হয়ে। শেষে প্যান্ট শার্টগুলোরও রঙের রুচি শুধু গেল না, শরীরের তুলনায় বড় ঢলঢলে হলো। ঠিক সেই দুটি হাতের লেখার মতো, প্রায় চাঁদের সঙ্গে জোনাকির মতো তফাৎ। 6 মাসের মধ্যে ওকে দেখাতে লাগলো যেন পসারহীন বয়স্ক উকিলের মতো। আমি ভাবি, এই ভয়ঙ্কর প্রতিশোধটা নিচ্ছে কেন প্রকৃতি? কিসের জন্যে? নটির হাটের ফিসফাস গুঞ্জরিত হয়ে উঠল। মন্দিরে, বৈঠকখানায়, ক্লাব ঘরে আর রকের সান্ধ্য আসরগুলির সব মাথা টনটন করে উঠল ব্যথায়। বাড়ুজ্যেদের সেজ শরিকের ঘরের ভিতরে ঘটছেটা কি? হিংটিং ছটের মতো অর্থ উদ্ধারের আশায় ঘোল খেতে লাগলো সবাই। ছোট ছোট ছেলেপিলেরা অবনীর পিছনে লাগলো একটু একটু করে, কেননা তারা জানে অবুদা পাগল হয়ে গেছে। আর পাগল হলেই সে আর মানুষ থাকে না, তখন তাকে ঢিল মারতে হয়, কাদা ছুঁড়তে হয়, পিছনে লাগতে হয়। পথে পড়ে ফণীন্দ্র ঘটকের বাড়ি। তার রূপসী 7 মেয়ে রাস্তার ধারে জানালায় দাঁড়িয়ে হেসে মরে। কেননা অবনীটা যদি পাগলই হলো, তবে তাদের 7 বোনের খপ্পরে পড়তে বাধা ছিল কোথায়? এসব শুধু উপরে উপরে, ভিতরে ভিতরেও অবনীর নতুন পরিবর্তন দেখা গেল। আপিসের লেখায় ভুল বেরিয়ে পড়ে রোজই, সেখানে ওকে করুণা করল সাহেব। বাড়িতে তো কান্নাকাটির দাখিল। বাবা মরতে লাগলেন গুমড়ে গুমড়ে, মা চেয়ে দেখেন জল ভরা চোখে, ভাই বোনেরা ভীত বিস্মিত। 6 মাস বাদে মাইনে পেয়ে অবনী বাড়িতে টাকা কমিয়ে দিল অর্ধেক। মা বললেন, এ কি এত কম? ও বলল মোটা ঘড়ঘড়ে গলায়, ওর চেয়ে বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমার একটা ভবিষ্যৎ দেখতে হবে তো। মায়ের প্রাণটা ধক করে উঠল। হুমা, বলে কি? বললেন, কি বলছিস তুই অবনী? অবনী হাসল। ঠিকই বলছি, আর তাছাড়া খাওয়ার অত বাছাবাছি কিসের? শুধু ডাল ভাত করতে পারো না? মায়ের মনে হলেও জ্ঞান হারাবেন, পড়ে যাবেন ধুলোয়। এটা কে? বাড়ির কারুর খাওয়া পড়ার দুঃখ যে সহ্য করতে পারে না, সেই ছেলে এই? তারপর দেখা গেল অবনীকে ভাত দিয়ে কুলিয়ে উঠতে পারেন না। মুখে নয়, অন্তরে বলেন, শুধু ভাতগুলি অমন রাক্ষসের মতো খায় কি করে ছেলেটা? মনে মনে বলতে হলো মাকে, কি বিশ্রী খাওয়া। এখন অবনী সর্ষের তেল মাখে মাথায় খাবলা খাবলা, ঘসর ঘসর দাঁত মাজে ছাই দিয়ে। একদিন ঠাকুর দালানের উঠোনে একতাল গোবর দেখে দাঁড়িয়ে পড়ল অবনী। গোবর এরকম বহুদিন চোখে পড়েছে, কিন্তু ফিরেও দেখেনি। হঠাৎ ছোট বোনকে ডাকলো কেমন একটা গোয়ারের মতো করে। বলল, খেতে পারিস আর গোবরটুকু কুড়িয়ে দেয়ালে চাপটি মেরে রাখতে পারিস না? রোজ রোজ অত ঘুঁটের পয়সা আসে কোত্থেকে? বিষয়টা সামান্য, কিন্তু কত যে অসামান্য সেইটি ভেবে আড়ালে বসে আঁচলে মুখ চেপে কেঁদে উঠলেন ওর মা। কয়েকদিন পর সাহস সঞ্চয় করে একদিন মা বলে ফেললেন, অবনী, ললনাকে তুই বিয়ে করে আন। মায়ের দিকে তাকিয়ে ওর এখনকার স্বভাব কুৎসিত হাসি ফুটে উঠল মুখে। বলল, দোকানের পুতুল নাকি সে? আরও কয়েক মাস বাদে দেখা গেল অবনীর ডান কাঁধটা যাচ্ছে উঁচিয়ে, একটু একটু করে বেশ খানিকটা উঁচু হয়ে শরীরটা গেল বেঁকে। তারপর বাঁ পা খোঁড়াতে লাগলো। খোঁড়াতে খোঁড়াতে কোমর বেঁকে হাঁটু ভেঙে কেমন একটা বিশ্রী হ্যাঁচকা দিয়ে হাঁটতে আরম্ভ করলো। আমি আমার ঘুলঘুলি থেকে দেখলাম অবনীর চলার ভঙ্গিতেও একটা ভয়ঙ্কর বিদ্রুপ ফেটে পড়ছে। ঠিক একটা ক্রুদ্ধ ক্ষিপ্ত মানুষ একজনকে ভ্যাংচালে যেমন হয়, সেই রকম। রাস্তার দুধারে দাঁড়িয়ে রোজ দেখলো ওকে নটির হাটের মানুষেরা, আর সে সবাইকে যেন ভ্যাংচাতে লাগলো এই কদর্য ভঙ্গিতে। চলার তালে তালে ওর বুকের থেকে একটি শব্দ এসে বাজলো আমার কানে, এই এই দেখ তো চেয়ে দেখ, এই আমি। ঘরে বাইরে সবাইকে জানিয়ে দিল আপনি আপনি ওর হাত পা এমনি বেঁকে যাচ্ছে, নার্ভগুলি যাচ্ছে মরে, হাত পা যাচ্ছে শুকিয়ে। ঘরে বলল বাইরের ডাক্তার দেখছে, বাইরে বলল দেখছে ঘরের ডাক্তার।
আর মধ্যরাত্রে আয়নার সামনে ঠিক সেই ভঙ্গিতে দাঁড়িয়ে তেমনি কুৎসিত হেসে বলল, 24 বছর বয়স পর্যন্ত অনেক ভান করেছি, আসল রূপটা ফুটেছে আমার এতদিনে। আমি আমার চিলেকোঠাখানিতে বসে ভাবছিলাম, মানুষের মনের চিলেকোঠায় কতগুলি ঘুলঘুলি আছে। কিন্তু সামনের রাস্তায় অনেক লোক ওর পিছনে লাগলো। অকারণ ডেকে ডেকে নানান কথা জিজ্ঞাসাবাদ করে। কেউ ঠাট্টা করে, করুণা করে, কেউ ছোঁয়াচে রোগের ভয়ও আছে অনেকের। ওদের বাড়ি থেকে পশ্চিমে হোমিওপ্যাথি ডাক্তার গোকুল মিত্তিরের বাড়ির কাছে এসে দক্ষিণ দিক দিয়ে ঘুরে যেতে লাগলো রোজ। আগে যেত গোকুল ডাক্তারের বাড়ির উত্তর দিক দিয়ে। এতদিন আমার ঘুলঘুলি থেকে যেটা দেখেও দেখিনি তা হলো দুটি চোখ। লক্ষ্য করে দেখলাম অবনীর যাওয়া আসার সময়টিতেই ঠিক নির্বাক নিশ্চল পটের মতো সেই চোখ দুটি গোকুল ডাক্তারের জানালার গড়ার থেকে তাকিয়ে থাকে অপলক। সেই চোখে যত মুগ্ধতা, তত বিস্ময়, তত করুণা। চোখ দুটি গোকুল ডাক্তারের মেয়ে পারুলের। মনে পড়ল এমনি পটে আঁকা ছবিটির মতন 3 বছর ধরে তাকিয়ে আছে সে। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।